বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি মোহাম্মদ রুবায়াতি আফরোজ, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি, চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া কোর্সের গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় গণকংগ্রেসের গঠন ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রথমে আমরা চীনের একটা ম্যাপ সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। আসলে জাতীয় গণকংগ্রেসের অবস্থানটা কোথায়। চীনের বিভিন্ন প্রদেশ বা রাজ্য, এখানে গণপ্রজাতন্ত্রী যে চীনের যে জাতীয় কংগ্রেস বেইজিং এ অবস্থিত, চীনের রাজধানী বেইজিং এ অবস্থিত। এর অবস্থান সম্পর্কে আমরা একটু ধারণা নিই। এরপরে আমরা লক্ষ্য করি যে আসলে চীনের যে ডেপুটি নির্বাচিত হয় বিভিন্ন প্রদেশ থেকে, জাতীয় গণকংগ্রেসের সদস্যদের কিন্তু ডেপুটি বলা হয়ে থাকে। এই ডেপুটিদের সংখ্যা বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের। তো এই ডেপুটিদের সংখ্যা কিন্তু সুনির্দিষ্ট নয়। চীনের সংবিধানের কোথাও কিন্তু উল্লেখ নেই এই এতজন ডেপুটি নির্বাচিত হবে। তো স্থায়ী কমিটি মূলত এই ডেপুটিদের সংখ্যা নির্ধারিত করেন। বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের ডেপুটি নির্বাচিত হয়ে থাকে। এরপরে আমরা লক্ষ্য করব যে চীনের জাতীয় গণকংগ্রেসের অধিবেশনকালীন সময়ে একটি ছবি দেখা যাচ্ছে। ডেপুটিরা তাদের কার্যক্রমে অংশগ্রহণ করছেন। এই চীনের এই জাতীয় গণকংগ্রেস কিন্তু বছরে একবার অধিবেশন আহ্বান করা হয় এবং 10 থেকে 12 দিনের মধ্যে এই অধিবেশন কিন্তু শেষ হয়ে যায়। এরপরে আমরা লক্ষ্য করি যে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগকারী সংস্থাসমূহের ক্ষমতা ও কার্যাবলী সংবিধান অনুসারে নির্দিষ্ট। গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রীয় কাঠামোতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে স্বীকার করা বা প্রয়োগ করা হয়নি। রাষ্ট্রীয় সংস্থাগুলো পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। 1982 সালের সংবিধানের তৃতীয় অধ্যায়ে 57 থেকে 135 নং ধারায় রাষ্ট্রীয় কাঠামো দ্য স্ট্রাকচার অব দ্য স্টেট সম্পর্কে উল্লেখ আছে। রাষ্ট্রীয় কাঠামো মূলত 7টি সংস্থা বা সংগঠনকে নিয়ে গঠিত। সংস্থাগুলো হলো: 1. জাতীয় গণকংগ্রেস, গণসাধারণতন্ত্রী চীনের রাষ্ট্রপতি, রাষ্ট্রীয় পরিষদ, কেন্দ্রীয় সামরিক কমিশন, আঞ্চলিক গণকংগ্রেস ও বিভিন্ন স্তরের গণ সরকারসমূহ, স্বয়ংশাসিত অঞ্চল, জাতীয় অঞ্চল এবং গণপ্রকিউরেটর। এরপরে জাতীয় গণকংগ্রেস সম্পর্কে আমরা একটু ধারণা নিব। জাতীয় গণকংগ্রেস চীনের রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ সংস্থা হলো জাতীয় কংগ্রেস। অর্থাৎ তোমরা লক্ষ্য করো যে চীনের রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ সংস্থা কি, যদি এই প্রশ্ন আসে তাহলে আমরা বলবো যে চীনের রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ সংস্থা হলো জাতীয় গণকংগ্রেস। আমাদের বাংলাদেশের সাথে তুলনা করলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ সংস্থা কি বলতে পারি? অবশ্যই তোমরা বলবা যে জাতীয় সংসদ। ওইরকম চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সংস্থা হলো জাতীয় কংগ্রেস। সংবিধানের 57 নম্বর ধারায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় কংগ্রেসই হলো রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সংস্থা, দ্য হাইয়েস্ট অর্গান অব দ্য স্টেট পাওয়ার। অর্থাৎ 1982 সালের সংবিধানের 57 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে যে গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় গণকংগ্রেসই হলো রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সংস্থা। গণসাধারণতন্ত্রী চীনের সংবিধানের 58 নং ধারায় আরো উল্লেখ আছে যে স্থায়ী কমিটি হলো জাতীয় গণকংগ্রেসের স্থায়ী সংস্থা। অর্থাৎ স্থায়ী কমিটি হচ্ছে একেবারে স্থায়ী সংস্থা। সংবিধানের 58 নম্বর অনুচ্ছেদে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এরপরে আমরা একটু খেয়াল করব জাতীয় গণকংগ্রেসের গঠন, অর্থাৎ জাতীয় গণকংগ্রেস কিভাবে গঠিত হয় সে সম্পর্কে একটু আলোচনা করব। তবে আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটু বলতে চাই যে যা প্রত্যেকটা সংসদের, প্রত্যেকটা কংগ্রেসের বা প্রত্যেকটা আইনসভারই কিছু গঠনগত দিক থাকে। এই গঠনগত দিক যদি মাথায় রাখা যায় তাহলে সেই সংস্থার সম্পর্কে সুন্দরভাবে
মাথাতে বুঝ আছে এবং সুন্দরভাবে পরবর্তীতে সেটা উপস্থাপন করা যায়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা মনোযোগ সহকারে শুনবা যে জাতীয় গণ কংগ্রেসের গঠন কেমন। যদি এই গঠন সম্পর্কে তোমাদের ধারণা সুস্পষ্ট হয়, সুন্দর হয়, তাহলে কিন্তু তোমরা জাতীয় গণ কংগ্রেস সম্পর্কে সুন্দরভাবে পরীক্ষার খাতাতে উপস্থাপন করতে পারবা। তো মনোযোগ সহকারে গঠন সম্পর্কে তোমরা শুনবা আশা করছি। তোমরা লক্ষ্য করো যে জাতীয় গণ কংগ্রেসের গঠন সংক্রান্ত বা বিবরণ, অর্থাৎ গঠন সংক্রান্ত বিবরণ সংবিধানের 59 নং অনুচ্ছেদে পাওয়া যায়। তাহলে এই যে জাতীয় গণ কংগ্রেসের গঠন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে পাওয়া যায়, সেটা আমরা এক কথায় বলতে পারি যে 59 নং অনুচ্ছেদে জাতীয় গণ কংগ্রেসের গঠন সংক্রান্ত বিবরণী পাওয়া যায়। আমরা 1 নম্বর পয়েন্টে দেখি যে আসলে কি বলা হয়েছে। প্রথমেই আমরা লক্ষ্য করি যে জাতীয় গণ কংগ্রেস মূলত একটি কক্ষ বিশিষ্ট আইনসভা, অর্থাৎ জাতীয় গণ কংগ্রেসের একটা কক্ষ থাকবে। একটা কক্ষের মাধ্যমেই সমস্ত দেশে মূলত জাতীয় কংগ্রেস তার কার্যক্রম পরিচালনা করবে এবং দেশের শাসনভার বা রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে, সরকার পরিচালনা করবে। এর অন্য কোনো কক্ষ থাকবে না, শুধুমাত্র একটা কক্ষ থাকবে। এরপরে আমরা লক্ষ্য করি জাতীয় গণ কংগ্রেসের ডেপুটি বা প্রতিনিধিদের নিয়ে গঠিত। তাহলে জাতীয় কংগ্রেস কাদের নিয়ে গঠিত যদি প্রশ্ন তোমাদেরকে বলা হয়, তাহলে তোমরা আহ, আমার বিশ্বাস এখন উত্তর দিতে পারবা যে জাতীয় গণ কংগ্রেস ডেপুটি বা প্রতিনিধিদের নিয়ে গঠিত। আসলে জাতীয় কংগ্রেসের প্রতিনিধিদের বা সদস্যদের ডেপুটি হিসাবে ডাকা হয়ে থাকে। তাহলে জাতীয় গণ কংগ্রেসের কংগ্রেস ডেপুটি বা প্রতিনিধিদের নিয়ে গঠিত। এরপরে আমরা লক্ষ্য করি যে জাতীয় গণ কংগ্রেসের সদস্যদের ডেপুটি বলা হয়। আমি আগেও বললাম যে জাতীয় গণ কংগ্রেসের সদস্যদের কি বলা হয়ে থাকে, জাতীয় গণ কংগ্রেসের সদস্যদের মূলত ডেপুটি বলা হয়ে থাকে। ডেপুটিরা পরোক্ষভাবে নির্বাচিত হয়। ডেপুটিরা উম, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় না, এনারা পরোক্ষভাবে নির্বাচিত হন। এখন পরোক্ষ কিভাবে নির্বাচিত হন সে সম্পর্কে আমরা এখন একটু লক্ষ্য করি। বিভিন্ন প্রদেশ, স্বশাসিত অঞ্চল, কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন পৌরসভাগুলোর গণকংগ্রেস এবং গণমুক্তি ফৌজের প্রতিনিধিদের দ্বারা কিন্তু ডেপুটিরা নির্বাচিত হন। লক্ষ্য করো ছাত্রছাত্রীরা, তোমরা যখন বাংলাদেশের দিকে লক্ষ্য করবা, তখন দেখো যে বাংলাদেশের এমপি, মেম্বার অফ পার্লামেন্ট কিভাবে নির্বাচিত হন, বাংলাদেশের পৌরসভা চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হন, বাংলাদেশের আহ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হন। ইনারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। কিন্তু বিভিন্ন জাতীয় গণ কংগ্রেসের ডেপুটিরা কিন্তু পরোক্ষ ভোটে নির্বাচিত হন। পরোক্ষ ভোটে কিভাবে নির্বাচিত হন সেটা হচ্ছে বিভিন্ন প্রদেশ, স্বশাসিত অঞ্চল, কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন পৌরসভাগুলো গণকংগ্রেস এবং গণমুক্তি ফৌজের প্রতিনিধিদের দ্বারা কিন্তু ডেপুটিরা নির্বাচিত হন। এরপরে আমরা লক্ষ্য করি সকল সংখ্যালঘু জাতীয় জনসমাজ জাতীয় গণকংগ্রেসে যথোপযুক্ত প্রতিনিধি প্রেরণ করতে পারেন। অর্থাৎ গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধানে সংখ্যালঘুদের অধিকারের কথা বলা হয়েছে, শুধু অধিকারই দেওয়া হয়নি, জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি প্রেরণের যে অধিকার সেটাও দেওয়া হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক এবং এইসব জন্যেই মূলত গণপ্রজাতন্ত্রী চীন আজকে অর্থনীতির সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে রয়েছে। অর্থনীতি আহ গণপ্রজাতন্ত্রী চীনের অর্থনীতি এত বেশি মজবুত হয়েছে যে চীনের পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নেই যেখানে চীনের পণ্য পাওয়া অসম্ভব ব্যাপার এবং চীনের অবাধ মার্কেট স্থাপন করেছে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রেই, আমেরিকা থেকে শুরু করে একদম সর্বনিম্ন ধরি যে সর্ব কনিষ্ঠ দেশ, সর্বগরিব দেশগুলোতেও কিন্তু আমেরিকা গণপ্রজাতন্ত্রী চীন তাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড এটা চালিয়ে যাচ্ছে শুধুমাত্র তাদের সাম্যবাদী নীতির কারণে। এরপরে আমরা লক্ষ্য করি ডেপুটিগণ গণতান্ত্রিক নীতি অনুসারে নিজ নিজ গণকংগ্রেসে আলাপ আলোচনার পরে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন। তাহলে ডেপুটিগণ কিভাবে নির্বাচিত হন তোমরা লক্ষ্য করি যে গণতান্ত্রিক নীতি অনুসারে নিজ গণকংগ্রেসে আলাপ আলোচনার পরে গোপন ব্যালটের মাধ্যমে কিন্তু ডেপুটিরা নির্বাচিত হন। এরপরে আমরা লক্ষ্য করি
জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি ডেপুটিদের নির্বাচন পরিচালনা করেন। তাহলে যদি প্রশ্ন আসে ডেপুটিদের কে নির্বাচন করেন, তাহলে আমরা বলতে পারি যে জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি কিন্তু ডেপুটিদের নির্বাচন করে থাকেন। স্থায়ী কমিটির গুরুত্ব অনেক বেশি। এরপরে আমরা লক্ষ্য করি যে ডেপুটিদের সংখ্যা এবং তাদের নির্বাচন পদ্ধতি সম্পর্কে সংবিধানে কোনো সুস্পষ্ট উল্লেখ নেই। এই দুটি বিষয় নির্ধারিত হয় আইনের দ্বারা। ৫৯ নম্বর ধারাতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমি আগেও বলে এসেছি যে ডেপুটিদের সংখ্যা এবং তাদের নির্বাচন পদ্ধতি সম্পর্কে সংবিধানে তেমন কোনো সুস্পষ্ট উল্লেখ নেই এবং এই দুটি বিষয়ের নির্ধারিত হয় আইনের দ্বারা, যেটা সংবিধানের ৫৯ নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি প্রার্থী বা ভোটার হওয়ার যোগ্যতা। গণপ্রজাতন্ত্রী চীনে জাতীয় গণকংগ্রেসের প্রার্থী হওয়ার যোগ্যতা বা ভোটার হওয়ার যোগ্যতা কি? ১৯৭৯ সালে প্রণীত নির্বাচন আইন এবং সংবিধান অনুসারে মানসিক দিক থেকে বিকারগ্রস্ত এবং আইন অনুসারে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত কোনো ব্যক্তি ছাড়া ১৮ বছর বয়স্ক সকল নাগরিক নির্বাচনে প্রার্থী হতে এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। প্রিয় ছাত্রছাত্রীরা, লক্ষ্য করো যে ১৯৭৯ সালে প্রণীত নির্বাচনী আইন অনুসারে মানসিক দিক থেকে বিকারগ্রস্ত এবং আইন অনুসারে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত কোনো ব্যক্তি ছাড়া ১৮ বছর বয়স্ক সকল নাগরিকে নির্বাচনে প্রার্থী হতে পারেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এরপরে আমরা লক্ষ্য করি জাতীয় গণকংগ্রেসের নির্বাচনে কেবল ৫৬টি ন্যাশনালিটি জাতীয় গোষ্ঠী থেকে নির্বাচিত হন না, বিদেশ থেকেও প্রত্যাগত প্রবাসী সৈনিকগণ সংখ্যালঘু জাতিগোষ্ঠীর জন্য প্রতিনিধিত্বের ব্যবস্থা আছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো যে চীনের অর্থনীতি, চীনের যে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজমান হওয়ার অনেক কারণ আছে, তার মধ্যে এটা একটা কারণ যে জাতীয় গণকংগ্রেসের নির্বাচনে কেবল ৫৬টি ন্যাশনালিটি জাতীয় গোষ্ঠী থেকে নির্বাচিত না হন না, বিদেশ থেকে প্রত্যাগত প্রবাসী সৈনিকগণ সংখ্যালঘু জাতিগোষ্ঠীর জন্য প্রতিনিধিত্বের ব্যবস্থা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো যে এখানে চীনে কিন্তু একটি মাত্র দল সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কমিউনিস্ট পার্টি, এবং সমস্ত দেশ থেকে প্রতিনিধি নির্বাচন করবে। বিভিন্ন ধর্ম, বর্ণ, বিভিন্ন জাতি গোষ্ঠী থেকে কিন্তু প্রতিনিধি নির্বাচন করবেন। মূলত তোমরা লক্ষ্য করো আমাদের দেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেখছিলেন যে দেশের অর্থনৈতিক অবস্থা খুব শোচনীয় বা অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত, তখন তিনি কিন্তু এইরকম একটা ব্যবস্থা চালু করতে চেয়েছিলেন। আজকে তিনি যদি বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশের অর্থনীতি হয়তো চীনার থেকে অনেক ভালো ধরনের অর্থনীতি হতো। তার চিন্তা চেতনা অনেক দূরদর্শী ছিল। তিনি এই স্ট্রাকচারের পরিপ্রেক্ষিতে হয়তো বা তিনি বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করাতে চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ১৯৭৫ সালে ১৫ই আগস্ট তাকে হত্যা করা হয়। তোমরা সবাই জানো, এটা আমাদের জাতির জন্য সবচেয়ে লজ্জাজনক ব্যাপার এবং দুঃখজনক ব্যাপার। তো এরপরে আমরা দেখি জাতীয় গণকংগ্রেসের যে গঠনটা আছে সে সম্পর্কে। আমাদের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি, তার নিচে আছে জনগণের সর্বোচ্চ আদালত এসপিসি, এরপরে রাষ্ট্রীয় পরিষদ, জনগণের সর্বোচ্চ প্রকিউরেটর বা এসপিপি। এরপরে আমরা লক্ষ্য করি স্থানীয় গণকংগ্রেস। স্থানীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি, বিভিন্ন স্তরের স্থানীয় গণ আদালত, বিভিন্ন স্তরের স্থানীয় গণ সরকারগুলো এবং বিভিন্ন স্তরের গণ প্রকিউরেটর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জাতীয় গণকংগ্রেসের গঠন সম্পর্কে আমার মনে হয় মোটামুটি ধারণা লাভ করতে পেরেছ। এরপরে আমরা দেখব জাতীয় গণকংগ্রেসের সদস্য পদ। আসলে জাতীয় গণকংগ্রেসের সদস্য কতজন, কিভাবে সদস্য নির্বাচিত হন, এ সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তোমরা লক্ষ্য করো
যে পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে জাতীয় গণকংগ্রেসের সদস্য নির্বাচনের কয়েকটি স্তর বা ধাপ রয়েছে। প্রতি 100 আসনের বিপরীতে প্রার্থী হতে পারেন ঊর্ধ্বে 100 জন। প্রাদেশিক পর্যায়ে প্রতি 100 আসনের বিপরীতে সর্বোচ্চ 120 জন প্রার্থী হতে পারেন, তবে গ্রাম পর্যায়ে অনুপাত বেশি হতে পারে। জাতীয় গণকংগ্রেসের শতকরা 70% সদস্যই কমিউনিস্ট পার্টি থেকে হতে হবে। তোমরা লক্ষ্য করো যে জাতীয় গণকংগ্রেসের সদস্য কিন্তু 70% প্রায় কমিউনিস্ট পার্টি থেকে হতে হবে। এরপরে আমরা লক্ষ্য করি যে গণকংগ্রেসের কার্যকাল, অর্থাৎ গণকংগ্রেসের কত দিন যাবত কার্যক্রম পরিচালনা করে, কি অবস্থায় কার্যক্রম পরিচালনা করে, সে সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। গণপ্রজাতন্ত্রী চীনের বর্তমান তথা 1982 সালের সংবিধানের 60 নম্বর ধারাতে বলা রয়েছে যে জাতীয় গণকংগ্রেস 5 বছরের জন্য গঠিত হবে। তাহলে জাতীয় গণকংগ্রেস কিন্তু 5 বছরের জন্য গঠিত হওয়ার কথা 1982 সালের সংবিধানের 60 নম্বর ধারাতে বলা হয়েছে। জাতীয় গণকংগ্রেসের কার্যকালের মেয়াদ শেষ হবার 2 মাস পূর্বে তার স্থায়ী কমিটির দায়িত্ব হলো পরবর্তী জাতীয় গণকংগ্রেসের নির্বাচন সমাপ্ত করা। অর্থাৎ জাতীয় গণকংগ্রেসের কার্যকাল বা মেয়াদ শেষ হবার পূর্বে 2 মাস পূর্বে স্থায়ী কমিটির কাজ হলো পরবর্তী গণকংগ্রেসের নির্বাচন সম্পন্ন করা। এরপরে তোমরা লক্ষ্য করো, কোনো বিশেষ অবস্থায় জাতীয় গণকংগ্রেসের নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির 2/3 বেশি সদস্যদের ভোটে বিদ্যমান গণকংগ্রেসের কার্যকাল বৃদ্ধি করা যেতে পারে বা বৃদ্ধি করা হয়ে থাকে। এরপরে বিশেষ অবস্থার অবসানের 1 বছরের মধ্যে পরবর্তী জাতীয় গণকংগ্রেসের ডেপুটিতে নির্বাচন সমাপ্ত করা বাধ্যতামূলক। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো যে বিষয়টা খুব জটিল না, মূলত এট এ গ্লান্স তোমরা যদি বলতে চাও যে জাতীয় গণকংগ্রেসের কার্যকাল 5 বছর এবং এই কোনো বিশেষ অবস্থানে যদি এই কার্যকালের মধ্যে যদি নির্বাচন সম্পূর্ণ না করা সম্ভব হয় তাহলে স্থায়ী কমিটি এর মেয়াদ বাড়াতে পারে। বিশেষ অবস্থা অতিক্রান্ত হওয়ার পরে 1 বছরের মধ্যে নির্বাচন গ্রহণ করা কিন্তু বাধ্যতামূলক হয়ে পড়ে। এরপরে আমরা লক্ষ্য করব জাতীয় গণকংগ্রেসের অধিবেশন, অর্থাৎ জাতীয় গণকংগ্রেসের অধিবেশন কখন, কিভাবে, কোথায় বসে সে সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। জাতীয় গণকংগ্রেস অধিবেশন বছরে একবার আহ্বান করা হয় এবং এই অধিবেশনের আহ্বান করার দায়িত্ব অর্পিত হয়েছে স্থায়ী কমিটির ওপর। তাহলে তোমরা লক্ষ্য করো যে জাতীয় গণকংগ্রেসের অধিবেশন কিন্তু বছরে একবার বসে এবং এই গণকংগ্রেসের অধিবেশনের আহ্বান করার দায়িত্ব অর্পিত হয়েছে কিন্তু স্থায়ী কমিটির ওপর। স্থায়ী কমিটির ক্ষমতা কিন্তু অনেক বেশি। তবে স্থায়ী কমিটি যদি প্রয়োজন মনে করে বা জাতীয় গণকংগ্রেসের 1/5 অধিক ডেপুটিদের প্রস্তাব ক্রমে যে কোনো সময় প্রেসিডিয়াম বা যে কোনো সময় এই অধিবেশন আহ্বান করতে পারেন। তাছাড়া নবগঠিত জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনের পরিচালনার জন্য একটি প্রেসিডিয়াম বা সভাপতি মণ্ডলীর নির্বাচন অনুষ্ঠান করা হয়, যেটা সংবিধানের 61 নং ধারাতে উল্লেখ রয়েছে। জাতীয় গণকংগ্রেস তাদের নির্বাচন সংস্থা তদারকি করার অধীনে থেকে এ কাজ করতে হয়। এরপরে লক্ষ্য করো, নির্বাচক মণ্ডলী আইন নির্দিষ্ট পদ্ধতিতে যে কোনো ডেপুটিকে অপসারিত করতে পারে, যেটা সংবিধানের 77 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। এরপরে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো, আমরা এরপরে দেখব যে জাতীয় গণকংগ্রেসের ক্ষমতা ও কার্যাবলী। জাতীয় গণকংগ্রেসের ক্ষমতা কতটুকু, কিভাবে কার্যক্রম পরিচালনা করে সে সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। জাতীয় গণকংগ্রেস সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতা সম্পন্ন সংস্থা হিসাবে স্বীকৃত। তোমরা লক্ষ্য করো যে জাতীয় গণকংগ্রেস হলো সর্বোচ্চ রাষ্ট্রীয় সংস্থা। গুরুত্বপূর্ণ যাবতীয় আইন, শাসন, বিচার, সংবিধান সংশোধন, অর্থ সংক্রান্ত বিষয় প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে গণকংগ্রেস ব্যাপক ক্ষমতা বর্তমান। সংবিধানের 62, 63 এবং 64 ধারায় জাতীয় গণকংগ্রেসের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে তোমাদের যদি এক কথায় বলতে বলি যে জাতীয় গণকংগ্রেসের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে সংবিধানের কত নম্বর ধারায় আলোচনা করা হয়েছে,
তোমরা অবশ্যই বলতে পারবে 62, 63 এবং 64 নম্বর ধারায় জাতীয় গণ কংগ্রেসের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি জাতীয় গণ কংগ্রেসের ক্ষমতা ও কার্যাবলীকে মোট 5 ভাগে ভাগ করা যায়। তাহলে জাতীয় গণ কংগ্রেসের ক্ষমতা ও কার্যাবলীকে মোট 5 ভাগে ভাগ করা যায়। সে 5 ভাগগুলো কি কি আমরা একটু দেখব। 1 নাম্বার, আইন ও সংবিধান সংক্রান্ত ক্ষমতা। আইন ও সংবিধান সংক্রান্ত ক্ষমতা। 2 নাম্বার, শাসন সংক্রান্ত ক্ষমতা। 3 নাম্বার, অর্থ সংক্রান্ত ক্ষমতা। 4 নাম্বার, পররাষ্ট্র সংক্রান্ত ক্ষমতা। 5 নাম্বার, অন্যান্য ক্ষমতা। এরপরে আমরা দেখব আইন ও সংবিধান সংক্রান্ত ক্ষমতায় কি বলা হয়েছে সে সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আইন ও সংবিধান সংক্রান্ত ক্ষমতায় বলা হয়েছে যে চীনের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা হলো জাতীয় কংগ্রেস। যদি প্রশ্ন আসে যে চীনের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থার নাম কি, তাহলে অবশ্যই তোমরা 1 নাম্বার কোশ্চেনে অ্যান্সার দিতে পারবা। চীনের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থার হলো জাতীয় কংগ্রেস। সমগ্র দেশের জন্য যাবতীয় মৌলিক আইন প্রণয়ন করার ক্ষমতা এ সংস্থার আছে। সংবিধানের 64 নম্বর ধারা অনুসারে সাধারণ আইন প্রণয়নের ক্ষেত্রে মোট ডেপুটিদের অধিকাংশের অনুমোদন অর্থাৎ সাধারণ সংখ্যাগরিষ্ঠের সমর্থন প্রয়োজন হয়। এই আইন সমগ্র দেশে বলবৎ হয়ে থাকে। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে আমরা লক্ষ্য করি ফৌজদারি, দেওয়ানি ও রাষ্ট্রীয় সংস্থা সংক্রান্ত বা অন্যান্য বিষয় সংক্রান্ত আইন জাতীয় গণ কংগ্রেস সংশোধন করতে পারে। তোমরা খেয়াল করো যে ফৌজদারি আইন, দেওয়ানি আইন ও রাষ্ট্রীয় সংস্থা সংক্রান্ত বা অন্যান্য বিষয় সংক্রান্ত আইন জাতীয় গণ কংগ্রেস সংশোধন করতে পারে। তোমরা খেয়াল করো যে ফৌজদারি আইন কোথায় কার্যকর হয়, ফৌজদারি আইন কেন হয়, দেওয়ানি আইন কেন হয়। তোমরা নিশ্চয়ই জানো ফৌজদারি আইন যে কোনো নাগরিকের বিচার সংক্রান্ত বা অন্যান্য নাগরিকের অধিকার সংক্রান্ত আইন কিন্তু ফৌজদারি আইনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেওয়ানি আইন, জমি সংক্রান্ত আইন, এইসব আইন এই সম্পর্কে তোমরা সুস্পষ্ট ধারণা রাখবে এবং তোমরা মনে রেখো যে ফৌজদারি, দেওয়ানি ও রাষ্ট্রীয় সংস্থা সংক্রান্ত বা অন্যান্য বিষয় সংক্রান্ত আইন কিন্তু জাতীয় গণ কংগ্রেস সংশোধন করতে পারে। জাতীয় গণ কংগ্রেসের ক্ষমতা অনেক বেশি, এটি সংবিধানের 62 3 নম্বর ধারা মোতাবেক। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা লক্ষ্য করো যে বাংলাদেশের জাতীয় সংসদ কিন্তু এইসব আইন, এই যে ফৌজদারি, দেওয়ানি বা রাষ্ট্রীয় সংস্থা বিভিন্ন আইন কিন্তু দেখভাল করে থাকে। প্রয়োজন মতো কিন্তু চেঞ্জ করতে পারে, সংশোধন করতে পারে, পরিমার্জন করতে পারে, বর্ধন করতে পারে। তো এই জাতীয় গণ কংগ্রেসের কিন্তু এই একই রকমের ক্ষমতা রয়েছে, যেটা 1982 সালের সংবিধানের 62 3 নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি যে দেশের সর্বত্র সংবিধান যাতে বলবৎ থাকে এবং তা লক্ষ্য রাখা এবং তদারকি করা জাতীয় গণ কংগ্রেসের গুরু দায়িত্ব হিসাবে গণ্য হয়। তোমরা লক্ষ্য করো প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলাদেশের সংবিধান রক্ষার দায়িত্ব কার তোমরা বলতে পারবা? সুপ্রিম কোর্টের, সর্বোচ্চ আদালতের। তা এখানে দেখো দেশের সর্বত্র সংবিধান যাতে বলবৎ থাকে তা লক্ষ্য রাখা এবং তদারকি করা জাতীয় গণ কংগ্রেসের গুরু দায়িত্ব হিসাবে গণ্য হয়। এখানে জাতীয় গণ কংগ্রেসের গুরু দায়িত্ব হিসাবে গণ্য হবে দেশের সর্বত্র সংবিধান যাতে বলবৎ থাকে। এটা সংবিধানের 62 2 নম্বর ধারাতে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি চীনের সংবিধান সংশোধনের ক্ষমতা একমাত্র জাতীয় গণ কংগ্রেসের হাতেই ন্যস্ত আছে। তাহলে চীনের সংবিধান সংশোধন করার ক্ষমতা কার ন্যস্ত আছে? একমাত্র জাতীয় গণ কংগ্রেসের হাতে ন্যস্ত আছে। তোমাদের যদি বলা যায় যে বাংলাদেশের সংবিধান সংশোধনের ক্ষমতা কার হাতে ন্যস্ত আছে, তোমরা কি রাষ্ট্রপতির হাতে বলবা? অবশ্যই জাতীয় সংসদের হাতে ন্যস্ত আছে। বাংলাদেশের তোমরা লক্ষ্য করো যে বাংলাদেশের সংবিধান সংশোধন সংসদ সদস্যদের 2/3 সদস্যের ভোটাভুটির মাধ্যমে বা সমর্থনের মাধ্যমে কিন্তু সংবিধান করা হয়। চীনের সংবিধান সংশোধনের ক্ষমতা ঠিক একই ক্ষমতা একমাত্র জাতীয় গণ কংগ্রেসের হাতেই ন্যস্ত আছে, আর যেটা 2/3 সদস্যের সমর্থনে কিন্তু এটা করা সম্ভব, আদারওয়াইজ এটা করা সম্ভব নয়।
গণকংগ্রেসের স্থায়ী কমিটি বা জাতীয় গণকংগ্রেসের 1/5 অধিক ডেপুটি সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপন করতে পারে। তোমরা লক্ষ্য করো যে এই প্রস্তাব উত্থাপন করতে হলে 5/1 ডেপুটির সংসদ সংশোধনের প্রস্তাব উত্থাপন করতে হলে 5/1 ডেপুটির প্রস্তাব লাগবে। একজনের প্রস্তাবে সংশোধনীর প্রস্তাব দেওয়া যাবে না। জাতীয় গণকংগ্রেসের 2/3 অধিক ডেপুটি এ প্রস্তাব সমর্থন করলে সংবিধান সংশোধিত হয়, যেটা সংবিধানের 64 নম্বর ধারাতে লিপিবদ্ধ রয়েছে। চীনের সাধারণ আইন প্রণয়নের তুলনায় সংবিধান সংশোধনের এই পদ্ধতি জটিল, আবার অনেক ক্ষেত্রে সহজ। এরপরে আমরা লক্ষ্য করি শাসন সংক্রান্ত ক্ষমতা। মূলত জাতীয় গণকংগ্রেসের শাসন সংক্রান্ত বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে। শাসন সংক্রান্ত কার্যাবলীকে দেখো নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। আমরা লক্ষ্য করি 1 নাম্বার নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। জাতীয় গণকংগ্রেসের ব্যাপক ও গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত ক্ষমতা আছে। জাতীয় গণকংগ্রেস চীনের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতিকে নির্বাচন করে এবং রাষ্ট্রপতির পরামর্শক্রমে রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করে। তাছাড়া রাষ্ট্রীয় পরিষদের সদস্যগণ, বিভিন্ন মন্ত্রী দপ্তর ও কমিশনের মন্ত্রীগণ, রাষ্ট্রীয় পরিষদের মহাসচিব, সেক্রেটারি জেনারেল অব দ্য স্টেট কাউন্সিল এবং প্রধান হিসাব পরীক্ষক অডিটর জেনারেল জাতীয় গণকংগ্রেস কর্তৃক নিযুক্ত হন। তবে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে জাতীয় গণকংগ্রেস রাষ্ট্রীয় পরিষদের এ সমস্ত পদাধিকারীদের নিযুক্ত করেন। জাতীয় গণকংগ্রেসের কেন্দ্রীয় সামরিক কমিশনের সভাপতিকে এবং সভাপতির পরামর্শক্রমে সামরিক কমিশনের অন্যান্য সদস্যকে নিযুক্ত করে। সর্বোচ্চ গণ আদালতের সভাপতি, সর্বোচ্চ গণ প্রকিউরেটর জেনারেল, স্থায়ী কমিটির সদস্যগণ প্রভৃতি জাতীয় গণকংগ্রেস কর্তৃক নির্বাচিত হন। এরপরে আমরা লক্ষ্য করি প্রিয় ছাত্রছাত্রীরা অপসারণ সংক্রান্ত ক্ষমতা। জাতীয় গণকংগ্রেস কর্তৃক নির্বাচিত পদাধিকারীদের এবং সকল সংস্থাকে তাদের সম্পাদিত কাজকর্মের জন্য জাতীয় গণকংগ্রেসের কাছে দায়িত্বশীল থাকতে হয়। জাতীয় গণকংগ্রেস তার দ্বারা নির্বাচিত যে কোনো পদাধিকারীদের অপসারণ ও প্রত্যাবর্তনের আদেশ দিতে পারে, যেটা সংবিধানের 63 নম্বর অনুচ্ছেদে বর্ণিত রয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি কমিটি গঠনের ক্ষমতা। জাতীয় গণকংগ্রেস প্রয়োজন অনুসারে বিভিন্ন কমিটি স্থাপন করতে পারেন। উদাহরণ হিসাবে জাতিসত্তা বিষয়ক কমিটি, আইন বিষয়ক, আর্থিক বিষয়ক কমিটি, অর্থনৈতিক বিষয়ক কমিটি, শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক কমিটি, জনস্বাস্থ্য বিষয়ক, বৈদেশিক বিষয়ক, প্রবাসী চীন বিষয়ক প্রভৃতি বিশেষ কমিটি গঠন করতে পারে। এ বিশেষ কমিটি প্রাসঙ্গিক প্রস্তাব পরীক্ষা ও আলোচনা ও প্রণয়ন করে। জাতীয় গণকংগ্রেস তার স্থায়ী কমিটির নির্দেশ অনুসারে কমিটিগুলোর দায়িত্ব পালন করে। জাতীয় গণকংগ্রেস অধিবেশন চলাকালীন সময়ে, তার কাছে এই অধিবেশন বন্ধ থাকাকালীন সময়েও তার স্থায়ী কমিটি কিন্তু তার কাছে উল্লেখিত কমিটিগুলো দায়িত্বশীল থাকতে হয়, যেটা সংবিধানের 70 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। এরপরে আমরা খেয়াল করি প্রিয় ছাত্রছাত্রী, জাতীয় গণকংগ্রেসের প্রয়োজন বোধে নির্দিষ্ট সদস্যদের ক্ষেত্রে অনুসন্ধান কমিটি গঠন করতে পারে, অর্থাৎ নির্দিষ্ট সদস্যের ক্ষেত্রে অনুসন্ধান কমিটি গঠন করতে পারে, যেটা সংবিধানের 71 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে আমরা লক্ষ্য করি যে স্থায়ী কমিটির সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা, অর্থাৎ জাতীয় গণকংগ্রেস স্থায়ী কমিটির কোনো সিদ্ধান্ত অযৌক্তিক বলে মনে করলে তা বাতিল বা পরিবর্তন করার ক্ষমতা রাখে। এরপরে আমরা লক্ষ্য করি শাসন ও বিচার বিভাগের তদারকি। দেশের শাসন ও বিচার বিভাগের কাজকর্ম তদারকি করার জন্য গণকংগ্রেসের দায়িত্ব। জাতীয় গণকংগ্রেস ডেপুটিগণ ও তার স্থায়ী কমিটির সদস্যগণ রাষ্ট্রীয় পরিষদ, সর্বোচ্চ গণপ্রকিউরেটরেট বিভাগ এবং রাষ্ট্রীয় পরিষদের বিভিন্ন দপ্তর ও কমিশনকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এবং সমস্ত সংস্থা সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য, যেটা সংবিধানের 73 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা রয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি রাষ্ট্রীয় পরিষদ দায়িত্বশীল, অর্থাৎ রাষ্ট্রীয় পরিষদকে জাতীয় গণকংগ্রেসের কাছে বা জাতীয় গণকংগ্রেসের
অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে জাতীয় গণকংগ্রেস স্থায়ী কমিটির কাছে দায়িত্বশীল থাকতে হয় এবং কার্যবিবরণী পেশ করতে হয়, যেটা সংবিধানের 92 ধারাতে উল্লেখ আছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো যে আহ, রাষ্ট্রীয় পরিষদের কাছে দায়িত্বশীল থাকে, অর্থাৎ রাষ্ট্রীয় পরিষদ জাতীয় গণকংগ্রেসের কাছে বা জাতীয় গণকংগ্রেস অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির কাছে দায়িত্বশীল থাকতে হয়। এরপরে আমরা অর্থ সংক্রান্ত ক্ষমতা সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। রাষ্ট্রীয় অর্থনৈতিক পরিকল্পনা, রাষ্ট্রীয় বাজেট এবং হিসাবপত্র চূড়ান্তভাবে পরীক্ষা করা এবং অনুমোদন করার দায়িত্ব কিন্তু জাতীয় গণকংগ্রেসের উপরই ন্যস্ত আছে। গণকংগ্রেসের অনুমোদন ছাড়া জাতীয় বাজেট কার্যকর হয় না। দেশের অর্থ সংক্রান্ত সকল বিষয় গণকংগ্রেসের সর্বোচ্চ কর্তৃত্বে প্রতিষ্ঠিত, যেটা সংবিধানের 62 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো, যে কোনো দেশের ফুয়েল হিসাবে তার অর্থনৈতিক ব্যবস্থাকে ধরা হয়, অর্থাৎ তেল ছাড়া কিন্তু গাড়ি চলতে পারে না। তো সেই একটা রাষ্ট্র কিন্তু অর্থ ছাড়া চলতে পারে না। জাতীয় গণকংগ্রেস এই অর্থনৈতিক বিষয়ে ব্যাপক ক্ষমতা ভোগ করে। রাষ্ট্রীয় অর্থনৈতিক পরিকল্পনা থেকে শুরু করে রাষ্ট্রীয় বাজেট, হিসাবপত্র চূড়ান্তভাবে পরীক্ষা নিরীক্ষা অনুমোদন করার দায়িত্ব কিন্তু জাতীয় গণকংগ্রেসের উপরই ন্যস্ত থাকে। তো তোমরা আহ লক্ষ্য করো যে অর্থ সংক্রান্ত দায়িত্ব কিন্তু জাতীয় গণকংগ্রেস পালন করে থাকে। এরপরে আমরা লক্ষ্য করি পররাষ্ট্র সংক্রান্ত ক্ষমতা। জাতীয় গণকংগ্রেসের পররাষ্ট্র সংক্রান্ত ক্ষমতাও আছে। অপর রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপনের ব্যাপারে জাতীয় গণকংগ্রেসের সিদ্ধান্ত নেয়, যেটা সংবিধানের 62 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। আবার বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রেও জাতীয় গণকংগ্রেসের হাতে চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত। এরপরে আমরা লক্ষ্য করি অন্যান্য ক্ষমতা। অন্যান্য কি কি ধরনের ক্ষমতা আছে সে বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। জাতীয় গণকংগ্রেসের বিভিন্ন প্রদেশ, স্বশাসিত অঞ্চল, কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন পৌরসভা বা বিশেষ প্রশাসনিক অঞ্চল স্থাপনের বিষয় অনুমোদন করে। তাছাড়া উল্লেখিত অঞ্চলের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে জাতীয় গণকংগ্রেস সম্পাদনযোগ্য অন্য যা কোনো কাজ সম্পাদন করতে পারে, যেটা সংবিধানের 62 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। বিগত এক দশক ধরে জাতীয় গণকংগ্রেসের ক্ষমতা বৃদ্ধির জন্য নিম্নোক্ত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করো যে বিগত এক দশক ধরে জাতীয় গণকংগ্রেসের ক্ষমতা বৃদ্ধির জন্য নিম্নোক্ত উদ্যোগ গৃহীত হয়েছে। উদ্যোগগুলো কি কি এবার আমরা জানার চেষ্টা করব। 1 নাম্বার, জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে বা বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি জাতীয় গণকংগ্রেসের সাংগঠনিক কাঠামোর পরিবর্তন সাধন করা হয়েছে, অর্থাৎ জাতীয় গণকংগ্রেসের যে সাংগঠনিক কাঠামো আছে সেটার পরিবর্তন সাধন করা হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি 1979 সালের নির্বাচনে আইন সংশোধন করে কাউন্টি স্তর পর্যন্ত প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ 1979 সালের নির্বাচন আইনকে সংশোধন করে কাউন্টি স্তর পর্যন্ত প্রত্যক্ষ আইনের ব্যবস্থা করা হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি এবং তার ডেপুটিদের মধ্যে সম্পর্ক স্থাপনের কথা বলা হয়েছে। জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি এবং তার ডেপুটিদের মধ্যে যে সম্পর্ক সেটা স্থাপনের কথা কিন্তু বলা হয়েছে। এরপরে আমরা লক্ষ্য করি যে 1990 সালে জাতীয় কংগ্রেস অধিবেশনের বিতর্ক ও আলোচনার সুযোগ সুবিধা সম্প্রসারণ এবং কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে উন্নতি বিধানের জন্য ব্যবস্থা গৃহীত হয়েছে। প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল মূলত আজকে জাতীয় গণকংগ্রেসের গঠন, ক্ষমতা ও কার্যাবলী। আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো জাতীয় গণকংগ্রেসের গঠন, ক্ষমতা ও কার্যাবলী কি প্রকৃতির, কিভাবে এর গঠন হয়েছে, এর কার্যাবলী সম্পাদিত হয়। তো এট এ গ্লান্স আমি তোমাদেরকে আরেকটু রিমাইন্ড দিয়ে আরেকটু রিক্যাপ করার চেষ্টা করছি যে
জাতীয় গণকংগ্রেসের গঠিত হয় কিভাবে, জাতীয় গণকংগ্রেসের সদস্য কতজন? আসলে জাতীয় কংগ্রেসের সদস্যদের কি বলা হয়? জাতীয় কংগ্রেসের সদস্যদের ডেপুটি বলা হয়। জাতীয় কংগ্রেসের কিন্তু সদস্য সংখ্যা তেমন ভাবে উল্লেখ নেই। জাতীয় সংসদের জাতীয় গণকংগ্রেস মূলত জাতীয় গণকংগ্রেস মূলত 5 বছর মেয়াদী নির্বাচিত হন। 5 বছর মেয়াদের জন্য সদস্যগণ নির্বাচিত হন এবং জাতীয় গণকংগ্রেসের সদস্যরা 5 বছর পূর্ণ হওয়ার 2 মাস পূর্বে স্থায়ী কমিটি নির্বাচনের ব্যবস্থা করেন। আর জাতীয় কমিটির অর্থনৈতিক সংক্রান্ত, নিয়োগ সংক্রান্ত, পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন ধরনের ক্ষমতা রয়েছে। এরপরে আমরা জাতীয় গণকংগ্রেসের বিভিন্ন সমালোচকরা জাতীয় গণকংগ্রেস সম্পর্কে সমালোচনা করেছেন। তো এই জাতীয় গণকংগ্রেস সম্পর্কে কে কি ধরনের সমালোচনা করেছে বা এটা আসলে সমালোচনার যোগ্য কিনা সে সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমরা লক্ষ্য করি যে জাতীয় গণকংগ্রেসের ক্ষমতা এবং ভূমিকা সম্পর্কে সমালোচনা মন্তব্য করেন যে এ সংস্থাকে গণসাধারণতন্ত্রী চীনের রাষ্ট্র ক্ষমতার সর্বস্তর সংস্থা রূপে উল্লেখ করা হয়েছে, কিন্তু এ ক্ষমতা যতটা তাত্ত্বিক ততটা সম্ভব নয়। জাতীয় গণকংগ্রেসের হাতে ন্যস্ত ক্ষমতা প্রয়োগের সুযোগ নেই। বছরে একবার এই সংস্থার অধিবেশন আহ্বান করা হয়। সাধারণভাবে ওই অধিবেশন 2 সপ্তাহের বেশি চলে না। এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে ন্যস্ত সকল দায়িত্ব পরিচালনা সম্ভব নয়। প্রকৃতপক্ষে গণকংগ্রেসের স্থায়ী কমিটি একটি স্থায়ী সংস্থারূপে নিরবিচ্ছিন্নভাবে জাতীয় গণকংগ্রেসের সকল ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী পরিচালনা করে। ডি.এইচ. ওয়ালার এর মতানুসারে আমরা দেখতে পাই যে জাতীয় গণকংগ্রেসের ভূমিকা আনুষ্ঠানিক। সমালোচকরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জাতীয় গণকংগ্রেসের সমালোচনা করেছেন। এগুলো নিম্নরূপ। 1 নাম্বার আমরা লক্ষ্য করি বিপুল সংখ্যক সদস্য, অর্থাৎ চীনের জাতীয় গণকংগ্রেস হলো একটি বিশাল আয়তন বিশিষ্ট সংস্থা। এর সদস্য সংখ্যা বিপুল। অল্প বিস্তর 3000 সদস্য নিয়ে এ সংস্থা গঠিত। এ বিপুল সংখ্যক সদস্যদের পক্ষে জটিল রাষ্ট্রীয় বিষয় বিচার বিবেচনা করা বা সুষ্ঠু আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা কিন্তু সম্ভবপর নয়। এরপরে আমরা লক্ষ্য করি প্রিয় ছাত্রছাত্রীরা স্বল্পকালীন অধিবেশন, অর্থাৎ জাতীয় গণকংগ্রেস অধিবেশন বছরে মাত্র একবার আহ্বান করা হয়। এই অধিবেশন অত্যন্ত অল্প সময়ের জন্য স্থায়ী হয়। সাধারণত 7 থেকে 10 দিন হলো এই অধিবেশনের মেয়াদ। সুতরাং জাতীয় গণকংগ্রেসের করার কিছুই থাকে না, কিন্তু চীন হলো একটি বিশাল আয়তন বিশিষ্ট জনবহুল দেশ। প্রতিনিয়ত বহু বিষয়ে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাই দেখা যায় যে বহু সিদ্ধান্ত গ্রহণের সময় গণকংগ্রেসের অধিবেশন থাকে না। এরপরে আমরা লক্ষ্য করি যে স্থায়ী কমিটির প্রাধান্য, অর্থাৎ স্থায়ী কমিটির কি কি প্রাধান্য আছে সে সম্পর্কে আমরা উল্লেখ করি। সময় ও সামর্থ্যের অভাবে অন্য জাতীয় গণকংগ্রেস তার সংবিধানের দায়িত্ব পালন করতে পারে না। স্থায়ী কমিটি একটি সংস্থা হিসাবে জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি জাতীয় গণকংগ্রেসের যাবতীয় ক্ষমতা নিরবিচ্ছিন্নভাবে প্রয়োগ করে এবং কার্যাবলী সম্পাদন করে। প্রকৃত প্রস্তাবে জাতীয় গণকংগ্রেস সাংবিধানিক দায়-দায়িত্ব সম্পর্কে স্থায়ী কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদের আগেভাগে সিদ্ধান্ত গ্রহণ করে। তারপর জাতীয় গণকংগ্রেস অধিবেশনে সে সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে নেওয়া হয়। এরপরে এ কারণে সমালোচকরা গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় গণকংগ্রেসকে একটি অনুমোদনকারী সংস্থা বা রাবার স্ট্যাম্প হিসেবে উল্লেখ করেছেন। এরপরে আমরা লক্ষ্য করি পরোক্ষ নির্বাচন। মূলত এখানে নির্বাচনের ব্যবস্থা পরোক্ষ, তাই এই পরোক্ষ নির্বাচনের মাধ্যমে সুষ্ঠুভাবে প্রতিনিধি নির্বাচন করা সম্ভব নয়। তাই এখানে পরোক্ষ নির্বাচন একটা ত্রুটি হিসাবে সমালোচকরা সমালোচনা করেছেন। কমিউনিস্ট পার্টির প্রাধান্য। গণপ্রজাতন্ত্রী চীনের সকল ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির ব্যাপক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত। এই পার্টি সকল ক্ষেত্রেই নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। জাতীয় গণকংগ্রেস সেগুলোকে আইনগত রূপ দেয় মাত্র। চীনের কমিউনিস্ট পার্টির নির্দেশে যাবতীয় কাজকর্ম সম্পাদিত ও পরিচালিত হয়। তো মূলত কমিউনিস্ট পার্টির এ ধরনের ক্ষমতা একটা দেশের জন্য মারাত্মক বিপজ্জনক। এরপরে আমরা পরের পয়েন্ট যে লক্ষ্য করি যে কমিউনিস্ট পার্টির প্রাধান্য, অর্থাৎ
সমালোচকরা আরও অভিযোগ করেন যে চীনে কমিউনিস্ট পার্টি ছাড়া অন্য কোনো রাজনৈতিক অস্তিত্ব অস্বীকৃত, অর্থাৎ এখানে কোনো বিরোধী দল নেই, তাই কমিউনিস্ট দলই স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করে। অন্য কোনো দল না থাকায় জাতীয় গণকংগ্রেস কেবল কমিউনিস্টরা জায়গা পান। এ কারণেই জাতীয় গণকংগ্রেস হলো একটি অগণতান্ত্রিক প্রতিষ্ঠান। মূলত আমরা লক্ষ্য করি প্রিয় ছাত্রছাত্রীরা, সমালোচনার ঊর্ধ্বে যে চীন আজকে যে ব্যবস্থায় পৌঁছেছে তার কিন্তু এই অবস্থার কারণেই। অতএব এটাকে প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা আলোচনারই কিছু সমালোচনা থাকে, প্রত্যেকটা বিষয়েরই কিছু সমালোচনা থাকে। তাই সমালোচনা নিরিখে না যে আজকে চীনের যে অবস্থা, প্রকৃতপক্ষে আজকে যে রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা যে স্থিতিশীল, সে অবস্থার পেছনে কিন্তু এই কমিউনিস্ট পার্টি ভূমিকা কিন্তু অনেক ছিল, বা তাদের যে রাজনৈতিক সিস্টেম বিল্ড আপ করেছে সেটার কিন্তু অনেক গুরুত্ব বহন করে। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।